কুয়াশাচ্ছন্ন সকাল, চারপাশ কুয়াশায় আচ্ছাদিত। পৌষ মাসে শীত বেশি অনুভব করতে না পারলেও মাঘ মাসে শীত বেড়েছে। সূর্যের উত্তাপ এখন ধরণীতে দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে আশেপাশে। এই কুয়াশার মধ্যেই সাগর ছাদে শরীর চর্চা করছে। পরনে তার ব্ল্যাক শর্ট ট্রাউজার আর মেগি হাতার হোয়াইট টি শার্ট, যার দরুন তার শুভ্র রাঙা লোম স্পা এবং ফুলে ফেপে থাকা হাতের বাইসেপ দৃশ্যমান হয়ে আছে। শরীর ঘামে জুবুথুবু অবস্থা, মাথার চুল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘামের রেখা। সামনের চুলগুলো ভেজা অবস্থায় কপাল স্পর্শ করে আছে। ছাদে তৈরিকৃত জিমে এক্সারসাইজ করার ইচ্ছে নেই সাগরের। ছাদের ওপরে পড়ে থাকা একটা ইট ডাম্বেল হিসেবে ব্যবহার করছে আপাতত। মাত্র 100 বুক ডাউন দিয়েছে সে। পুরুষের এমন রূপ দেখলে নারীরা দুর্বল হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। উষার অবস্থাও সেম। 10 মিনিট হয়েছে সে ছাদে এসেছে, কিন্তু ভেড়ানো দরজার পেছনে দাঁড়িয়ে আছে। মূলত সেই দিনের সেই ঘটনার পর থেকে সাগরের সামনে যায়নি সে। এখন গেলে না জানি কোন কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। তবে সে এসেছে এই সাগরের সাথে কথা বলতে। সেদিন আর তাদের বাইরে ডিনার করা হয়নি। সাগরের ডান হাত কেটে গিয়েছিল, আর সাগরের রাগ দেখে কেউ সাহস করেনি বাইরে যাওয়ার কথা বলার। কিন্তু সৃজন ভূঁইয়া দমে থাকেননি, ঠিকই নিজের বাড়িতে ছোটোখাটো আয়োজন করেছেন। মেয়ে আর মেয়ের জামাইসহ নাবিলা ভূঁইয়াও তার পরিবার নিয়ে উপস্থিত ছিলেন। সাগর শুধু খাবার খাওয়ার জন্য একবার রুমের বাইরে এসেছিল। উষা বুকে ফু দিয়ে আল্লাহর নাম নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সাগরের কাছে। উষা প্রথম যখন ছাদে এসেছিল তখনই সাগর টের পেয়েছে, কিন্তু না বোঝার ভান করে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। যেহেতু সাগর ছাদের মধ্যখানে এক্সারসাইজ করছে আর ছাদের দরজা থেকে খুব বেশি দূরে না সে, তাই খুব সহজেই উষার শরীরে মাখানো লোশনের আর শ্যাম্পুর গন্ধ তার নাকে এসে বাড়ি খাচ্ছিল। এই কয়দিনে এতটুকু অভ্যাস সাগরের হয়েছে। বিশেষ করে উষার শ্যাম্পুর ঘ্রাণটা তার খুব বেশি পছন্দ। উষা সাগরের ডান পাশ হয়ে দাঁড়িয়ে ভীত স্বরে বলে, আমি দুঃখিত সাগর ভাই, আমি সেদিন আসলে বুঝতে পারিনি আপনি কি মিন করেছেন। ছাদে থাকতে এমনিতে উল্টাপাল্টা কথা বলেছেন, আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আর রুমেও আপনার কথা তেমন একটা খেয়াল করিনি আমি, তাই ভুলটা হয়েছে। আমি ভুলের জন্য অনুতপ্ত। একটু থেমে ফের বলে উষা, পৃথিবীতে সব কিছুর আঘাত ভুলতে পারলেও কথার আঘাত ভোলা যায় না, অন্তর ছিন্ন ভিন্ন করে দেয়। আমি কাউকে আমার কথা দ্বারা আঘাত করতে চাই না, এটা খুবই নিকৃষ্ট একটা কাজ। আমি নিজে বুঝি কথার আঘাত মানুষের ওপরে কতটা এফেক্ট পড়ে, কতটা পোড়ায়। আজ থেকে 5 বছর আগে যখন আপনিও আমাকে আর আমার মা, হঠাৎ করে চুপ হয়ে যায় উষা। শেষের কথাগুলো বলতে গিয়ে গলা ধরে এসেছে উষার। অপরাধ বোধ নিয়ে গত 5 দিন যাবৎ সে হাঁসফাঁস করছে। জন্মের পর থেকে কখনো সে এমন কোনো কাজ করেনি যে কাজের দ্বারা কেউ কষ্ট পায় বা আঘাত পায়। কাউকে আঘাত করে সরি বললে বা ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না। আমরা হাজার গুনাহ করেও যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তা মাফ করে দেন। তিনি যদি এত দয়ালু হতে পারেন, আমরা মানুষেরা কেন পারবো না? 2 দিনের দুনিয়ার রাগ জেদ অভিমান পুষিয়ে রাখতে নেই। রাগ জেদ পুষিয়ে রাখলে যা হয় তা হলো সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। উষা চুপ হয়ে যেতে সাগর তাকায় উষার পানে, সূক্ষ্ম নেত্রে পর্যবেক্ষণ করে উষার পা থেকে মাথা পর্যন্ত। সদ্য ঘুম ভাঙা চেহারা দেখে আর ঘুম জড়ানো কণ্ঠস্বর কর্ণকুহর হতে শীতল হয়ে যায় সাগরের মন। তাই হয়তো রাগ দেখাতে পারেনি সে। উষার অস্তিত্ব টের পেয়ে রাগ উঠেছিল সাগরের, কিন্তু ঘুম জড়ানো কণ্ঠস্বর তার কাছে অনেক বেশি মোহনীয় লাগছিল। তবুও চোখে মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে বলে, তুই কি ভাবছিস এভাবে বললে আমি তোকে ক্ষমা করে দেব? উষা মাথা নিচু করে শীতল কণ্ঠে বলে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার ইবাদত করতে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা তো আমাদের প্রতিটি পদক্ষেপেই তার অবাধ্য হয়। তিনি যদি ক্ষমাশীল না হতেন তাহলে কি আমরা এত এত পাপের বোঝা নিয়ে বেঁচে থাকতে পারতাম? আমাদের প্রথম শাস্তিই তো হতো মৃত্যুদণ্ড। তিনি তো বলেছেন, আমার বান্দা যত বড়ই গুনাহ করুক না কেন, একবার আমার কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করলেই আমি তাকে ক্ষমা করে দিব। মহান রব্বুল আলামিন যদি এতটা ক্ষমাশীল হয়, তাহলে আমরা মানুষেরা কেন পারবো না? সাগর শীতল দৃষ্টিতে তাকালো উষার দিকে। অন্তরটা তার ভরে গেল। উষার চিন্তা ভাবনা এবং কথা তাকে মুগ্ধ করেছে, অনেক বেশি মুগ্ধ করেছে। এত সুন্দর চিন্তা ভাবনা সে নিজেও হয়তো করতে পারবে না। মনে মনে খুশি হলেও কণ্ঠে কঠোরতা বজায় রেখে বলল, সে না হয় ক্ষমা করলাম, কিন্তু তুই কি ভাবছিস এসব বললেই আমি ডিভোর্স ক্যান্সেল করে দিব?
উষা তৎক্ষণাৎ চোখ তুলে চাইল সাগরের দিকে। ব্যস্ত কণ্ঠে ব্যাকুল হয়ে বলল, জি না সাগর ভাই, আমি একবারও এমন কিছু ভাবিনি বা ভেবে বলিনি। আসলে দোষটা তো আমার নিজেরই। আর আমি আপনাকে বলেছি তো, আপনার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি আপনার মনের বাসনা পূরণ করতে পারেন। যদি বলেন এখনই ডিভোর্স পেপারে সাইন করে দিতে, আমি করে দিব। একপাক্ষিক ভালোবাসার শ্রম সময় কোনো কিছু দিয়ে সম্পর্ক টেকানো যাবে না। এত বিষাক্ততায় সম্পর্ক টেকে না। আপনি ডিভোর্স পেপার রেডি করে আমাকে জানাবেন, আমি সাইন করে দিব। কথাগুলো বলে থামে উষা। সাগর তখনও ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে। কিছু একটা ভেবে উষা ফের বলে, আর হ্যাঁ, পরিবারের কেউ আপনাকে কিছু বলবে না। আমি সবাইকে বলে দিব যে আমি নিজ ইচ্ছায় ডিভোর্স চেয়েছি। উষা চোখ তুলে তাকানোর সাহস করলো না। মনে তার আগুন জ্বলছে, দম আটকে আসছে, হয়তো জানটায় বেরিয়ে যাবে। ডিভোর্স পেপারে সাইন করে দিব, এই বাক্যটাতে যদি উষার দম আটকে আসে, তাহলে সাইন করার সময় কী অবস্থা হবে তার। ছোট থেকে সে মানুষটাকে ভালোবাসে। একপাক্ষিক ভালোবাসা কতটা গভীর হয় সেটা সবাই বুঝবে না। তার প্রতি সাগরের ভালোবাসা না থাকলেও এই মানুষটার নাম নিজের সাথে জড়িয়েই মৃত্যুবরণ করার স্বপ্ন দেখেছে সে। আর দাঁড়িয়ে থাকতে পারল না উষা। উল্টো ঘুরে হাঁটা ধরল সে। তার এই ছোট্ট জীবনে সব আছে, সবার ভালোবাসা আছে, কিন্তু সবচেয়ে কাঙ্ক্ষিত দুই ব্যক্তির ভালোবাসা নেই। প্রথম ব্যক্তি তার মা, আর দ্বিতীয় ব্যক্তি তার স্বামী। যেদিন থেকে জেনেছে তার বাবাও একসময় তাকে দেখতে পারতো না, সেদিন থেকে সে জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। ভেতরের আর্তনাদগুলো তার রব ছাড়া কেউ জানে না। তাকে দেখলে হয়তো সবাই ভাববে এই দুনিয়ায় উষার মতো সুখী ব্যক্তি হয়তো আর দ্বিতীয়টি নেই। কিন্তু উষা কখনোই তার দুঃখ কষ্ট প্রকাশ করতে পারে না। দুঃখের অনুভূতি প্রকাশ ব্যর্থ সে। উষার হাস্য উজ্জ্বল চোখেও যে কত শত বেদনা লুকিয়ে আছে তা কোনো সাধারণ ব্যক্তি বুঝতে পারবে না। যে ব্যক্তি উষাকে সত্যিকার অর্থে ভালোবাসবে, সেই ব্যক্তি উষার চোখের দিকে তাকিয়ে তার বেদনাগুলো বুঝবে। এটা উষার বিশ্বাস। দুই কদম এগিয়ে যেতেই পেছনে থেকে গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে সাগর, এই দাঁড়া। উষার পা জোড়া থমকে যায়, ঠায় দাঁড়িয়ে রয়। সাগর কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে শোধায়, কি বললি তুই? উষা পেছনে ফিরে তাকায়। উষার হাব ভাব খুব স্বাভাবিক। তারপর শান্ত কণ্ঠে বলে, কি বলেছি? বলেছি তো অনেক কিছু, কিন্তু আপনি কোনটার কথা বলছেন? একটু আগে যে বললি কোনটা? সাগর দাঁতে দাঁত চেপে বলল, ঢং করিস? ভুলে গেছিস কি বলেছিস? ডিভোর্স দিয়ে দিবি মানে? নতুন কাউকে জুটিয়েছিস? উষা নির্লিপ্ত ভঙ্গিতে বলে, জোটাতেও পারি। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত ব্যাপার, তো আমি আপনাকে বলবো না, কারণ আপনি এমন স্পেশাল কেউ নন যে আপনাকে আমার ব্যক্তিগত ব্যাপার শেয়ার করতে হবে। বলেই আর দাঁড়ালো না উষা, হনহনিয়ে চলে গেল নিজ কক্ষের দিকে। সাগর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে উষার গমন পথে। তুই কি চাইছিস? এই নিয়ে এই একই প্রশ্ন আরিসাকে 20 বার করেছে শুভ আর লিটা, আর প্রতিবারই একই উত্তর, আমি এখন বিয়ে করব না। আরিসা এবার বিরক্ত হয়ে বলল, আর কতবার একই কথা বলবো? আমি এখন বিয়ে করতে চাইছি না। তাহলে নিজের বাপ ভাইকে বলো এই কথা। আরিসা তপ্ত নিঃশ্বাস ফেলে তাকালো লিটার দিকে। এত সহজ? কিভাবে আমি বাবা মামাদের না করব? এই সাধুটাও তো কিছু করছে না, এই একটু হেল্প করলেই তো হয়। বিরক্ত হলো সাদাব, কপালে ভাঁজ ফেলে বলল, কি তখন থেকে একই কথা বলে যাচ্ছিস? আমি তোকে কেন হেল্প করব? আমাকে কি করতে বলছিস তুই? আমার এখানে কি করার আছে? আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? যেভাবে বলছিস এই সাধুটাও কিছু করছে না। শালি, যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে না হয় ভাগিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিতাম, কিন্তু শালির তো কোনো বয়ফ্রেন্ডও নেই। আরিসার আগে ফুসফুস করতে করতে সাদাপের চুল টেনে ধরল, একদম শালি বলবি না বলে দিলাম, কুত্তা বিলাই অসভ্য। তুই করবি না তো কি তোর বাপ করবে? এই মোটু, আমার চুল ছাড়। তুই জানিস কত হেয়ার প্যাক দিয়ে আমি আমার চুলের গোড়া শক্ত করেছি? তুই জানবি কেমনে? রূপচর্চা বলে কোনো কিছু করিস তুই? রূপচর্চার জানিস তুই? খালি তো খাইতে পারিস। আমার কলিজার বোনটা কত কষ্ট করে আমাকে এসব বানিয়ে দেয়। এই রূপচর্চা করে কি করতে পারছিস? একটা মেয়েও তো পটাতে পারিস নাই। তোর মতো ঝগড়া হট্টার সাথে থাকলে পারবো কেমনে? আল্লাহ তোর জামাই যেন টাকলা হয়। তোর হাতে চুল বিসর্জন দেওয়ার চেয়ে টাকলা স্টেডিয়াম টাইপ একটা বের করব। আগে থেকে খোলা মাঠ থাকবে। আরিসা তপ্ত শ্বাস ফেলল। এই ছেলের সাথে কথা বলে তার মেজাজ শুধু খারাপই হবে, ভালো আর হবে না। তার চেয়ে একে ছেড়ে বাসায় যায়। পুরুষ মানুষ কাছে থাকতে দাম দিবে না, দূরে গেলে ঠিকই টের পাবে। সাদাবকে ছেড়ে উঠে দাঁড়ায় আরিসা, ব্যাগ হাতে নিয়ে পা বাড়ায় বাড়ির উদ্দেশ্যে। আরিসার থেকে ছাড়া পেয়ে সাদাব বলে, সালি, নিজের সাথে সাথে আমার লাইফটাও হেল্প করতে চায়।
আমার মাথার চুল গেলে কে বিয়ে করবে আমাকে? লিটার আগে ফুঁসতে ফুঁসতে বলে, কোনো দিন তো একটু সিরিয়াস হও আরিসার ব্যাপারে। এমন একটা সময়েও তোর মেয়েটার সাথে ঝগড়া করতে হবে? বিয়ের থেকে আনন্দের আর কিছু আছে নাকি? আমাকে একবার বিয়ের কথা বলুক, আমি নাচতে নাচতে বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকে যাব। আরিসা ঘাড় ঘুরিয়ে বলে, তাহলে তুই বিয়েটা করে নে না। সাদাব অবাক হয়ে বলে, ছি ছি আরিসা, তোর ভাই ফিজিক্যালি আর মেন্টালিটি দুইভাবে একজন পুরুষ। দুনিয়াতে এত সুন্দর সুন্দর রমণী রেখে আমি তোর ওই বিদেশ ফেরত দামড়াকে বিয়ে করতে যাব কেন? নারী হলে ভেবে দেখতাম। বলেই লাজুক হাসলো সাদাব। আরিসা তপ্ত শ্বাস ফেলে পা বাড়ালো সামনে। ভাই সাহেব, আজকে কোনো কথা শুনছি না। আপনি সহ বাড়ির সবাই উপস্থিত থাকতে হবে, বিশেষ করে সাগর আর উষাকে। আমি আমার বন্ধুকে বলেছি, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওদেরকে পরিচয় করিয়ে দিব, তাই ওদের থাকাটা জরুরি। এই জন্য হলেও দুজন একসাথে সময় কাটানোর সুযোগ পাবে। সিজান ভূঁইয়া কিছু একটা চিন্তা করে চিন্তিত স্বরে বলেন, তা তুমি ঠিক বলেছ সোহেব, কিন্তু এভাবে কতদিন? আমি আমার ভাই আর ভাইজির মুখের দিকে তাকাতে পারি না, চোখে চোখ রেখে কিছু বলতে পারি না। কত বড় একটা পাথর যে বুকে চাপা নিয়ে বেঁচে আছি। একটা সম্পর্ক এত জটিলতা নিয়ে টিকিয়ে রাখা যায় না। নাহিদের অবস্থাও এখন এমন হয়েছে যে ডিভোর্স দিয়ে দিলেই ভালো হবে। দেখো, যে নাহিদ সাগরকে এত বিশ্বাস করত, এত আদর করত, যার কারণে সাগর বাইরের দেশে যেতে পারলো, তাকে এভাবে ঠকাচ্ছে সাগর। আমার পরিবারের প্রতিটি সদস্য ওর ওপরে রেগে আছে। নিজের মায়ের পেটের আপন ভাই রাফিজ, সে নিজেই সাগরের সাথে কথা বলে না ঠিকঠাকভাবে। একটা মেয়ে মানুষের জীবন এভাবে টিকে না। সোহেব খান প্রতিটি কথায় মন দিয়ে শুনলেন। সিজান ভূঁইয়া যা বলেছেন মিথ্যা বলেননি। একটা মেয়ের জীবন এভাবে চলে না। চিন্তিত স্বরে বললেন, তাহলে কি করবেন ভাই ভাবছেন? আমি একটা চিন্তা ভাবনা করেছি। কি? সাগরের সিদ্ধান্তই মেনে নিবেন। সিজান ভূঁইয়া কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বললেন, দেখা যাক। মারিয়া আর আরাব আসুক ইন্ডিয়া থেকে, আলিফের সাথেও এই ব্যাপারে কথা বলবো। ছোটনের বিয়েটা শেষ করে এসে নাবিলাকে দিয়ে নাহিদের সাথে আর উষার সাথে কথা বলবো। ওদের যদি কোনো সমস্যা না থাকে আর পরিবারের সবাই যদি আমার অন্যান্য সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্ত মেনে নেন, তাহলে সাগরের ইচ্ছাটাই বাস্তবায়ন হবে। আহত দৃষ্টিতে তাকালো সোহেব খান। ভূঁইয়া বাড়ির প্রতিটি সদস্য জানে উষা সাগরকে কতটা ভালোবাসে। মনে মনে তিরস্কার জানালেন সাগরকে। বিড়বিড় করলেন, আল্লাহর দেওয়া নেয়ামত ফিরিয়ে দিতে নেই, এর ফল ভালো হবে না। ভালোবাসা পায়ে ঠেলে দিতে নেই। দীর্ঘ শ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সোহেব খান। তাহলে বড় ভাবি, উষা, সাদাফ, রাফিদ আর সাগর একসাথে যাবে, আর আপনারা তিনজন অফিস শেষ করে সন্ধ্যায় আসবেন। আচ্ছা, তাহলে উঠি কেমন? সোহেব খান বিদায় নিয়ে হাঁটা দিলেন সামনের দিকে। কয়েক কদম এগিয়ে যেতেই পিছু ডাকলো সিজান ভূঁইয়া। দেখো সোহেব, মেয়েটা ছোট, আর 2-1 বছর যেতে তারপর বিয়েটা দিলে ভালো হতো না? মেয়েটার পছন্দ অপছন্দ জেনে নিয়েছো তো? সোহেব খান ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, দেখলেই তো বিয়ে হয়ে যায় না বড় ভাইজান। আসুক, দেখুক, আমাদেরও তো জানার শোনার আছে। যার তার হাতে তো মেয়ে তুলে দিব না। সোহেব খানের এমন কথায় খুশি হলেন সিজান ভূঁইয়া। যাক, ভাগ্নিটাকে নিয়ে চিন্তিত ছিলেন অনেক। এত তাড়াতাড়ি বিয়েটা দিতে চাননি। ছেলেটার হাতে সময় কম, ঝামেলা আছে, তাই তো এত তাড়া। সেদিনের ঘটনার পরে 2 দিন কেটে গেছে। সাগর আর উষার দেখা হয়নি। সাগর নিজেও ব্যস্ত। নিজেদের পারিবারিক ব্যবসাটা এখন একা হাতে সামলাতে হচ্ছে। তার হাতেও তো সময় নেই। 8-9 মাস পরে পাড়ি জমাতে হবে অদূর লন্ডনে, তাই তো সব গুছিয়ে রাখছে। আজকে যদিও তাড়া আছে। সকালবেলাতেই ফুফাজি এসে নিজে বলে গেছে আরিসার বড় ভাই হিসেবে সেখানে উপস্থিত থাকতে। সাগরের কাজের মধ্যেই কেবিনে প্রবেশ করলেন নাবিল ভূঁইয়া। সাগর ভূঁইয়া বাড়ির প্রথম ছেলে হওয়াতে আদর বেশি পেয়েছে। 2 চাচারও তো তখন ছেলে মেয়ে ছিল না, তার উপরে সাবেদ ভূঁইয়ার মতো আচার আচরণ, তাই সবার ভালোবাসাটা একটু বেশিই তার প্রতি। বাবু, তুই কি খুব ব্যস্ত আছিস? পরিচিত কণ্ঠস্বরে চোখ তুলে তাকালো সাগর। নিজের চাচুকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট প্রসারিত করে হাসলো সাগর এবং বলল, একটু তো আছি চাচু, তুমি আসো, বসো, একটু আলাপ করি। নাবিল ভূঁইয়া চেয়ারে বসতে বসতে বললেন,
বসে আড্ডা দেওয়ার সময় নাই বাপ, বিকেলের দিকে বেরিয়ে পড়ব। তুই কি বাসায় যাবি ফ্রেশ হতে? গেলে এখনই চলে যা, তারপরে আলিফদের ওখানে চলে আসিস। সাগর একটু ভেবে বলল, হ্যাঁ বাসায় তো যাওয়া দরকার, দেখি হাতের কাজটা শেষ করতে পারলেই বের হয়ে যাব, পরে বিকেলে ফুপুদের বাসায় উপস্থিত থাকব। আচ্ছা, এ কি রে উষা, এখনো শুয়ে আছিস কেন? গোসল করে রেডি হয়ে নে, যাবি না আরিসাদের ওখানে? আমরা সবাই তো রেডি, তোকে নিতে এলাম শুধু। উষার রুমে ঢুকে উষাকে এভাবে খাটে মটকা মেরে পড়ে থাকতে দেখে গলা উঁচিয়ে কথাগুলো বলল লিপি বেগম। উষা তলপেটে হাত রেখে দুর্বল গলায় বলল, না গো বড় আম্মা, তোমরাই যাও, রাতে ফিরে এসো, আমি যেতে পারবো না। ম্যান্থলি প্যারাটা শুরু হয়েছে, এবার হয়তো ব্যথা উঠবে, গেলে অবস্থা খারাপ হবে, তোমরাই যাও। লিপি বেগম দাঁড়িয়ে মনে করতে লাগলেন আজকে কয় তারিখ। তারিখ মনে হতে অসহায় দৃষ্টিতে তাকালো উষার দিকে, মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এবারও ব্যথা উঠছে, কি করব বল, ডাক্তার তো আর কম দেখায়নি, পিসিওএস এর জন্য তো চিকিৎসাও করালাম, ওজনটাও তো কমিয়েছিস অনেক, তাও ব্যথাটা যাচ্ছে না। ব্যথা তো পিসিওএস এর জন্য না বড় আম্মু, কিন্তু একবার ব্যথা করে একবার করে না, এটাই প্রবলেম। আর অনেক বেশি হেভি ফ্লো হয় দেখানো। কিছুটা চিন্তিত স্বরে বললেন, এগুলো আসলে ওষুধে কাজ হয় না। আগে আমাদের মা চাচিরা বলতো তো, বিয়ে হলে আর বাচ্চা কাচ্চা হলেই এইসব রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আমার খালাতো বোনেরও তো এমন ছিল, ওই যে রিমনের আম্মু যে ওরও তো বিয়ের পরে এসব ঠিক হয়ে গেছে। এসব পিসিওএস টেস্ট কিছু না বুঝলি, আর হুদাই ভয় পাস যে এসব থাকলে বেবি হয় না। আল্লাহ দেওয়ার মালিক উনি, চাইলে সব সম্ভব। উষা কথা বাড়ালো না, চুপচাপ রইল। এই সময়টাতে এমনিতেই মেজাজ খারাপ থাকে, আবার যদি এমন ইউজলেস কথা বলে মাথাটাই গরম হয়ে যায়। তোকে একা বাসায় ফেলে কি করে যায় বলতো? 12টা তো বেজে গেল, তুবা আর তোর ফুপু কতগুলো কল দিয়েছে এই পর্যন্ত, বিয়ের ঝামেলা বুঝিসই তো। তুই চল, আরিশার রুমে শুয়ে থাকবি নে, সমস্যা হলে না হয় বাসায় দিয়ে যাব। না তোমরা যাও, শুধু রাতে ফিরে আসলেই হবে, ব্যথা তো এখনও তেমন বাড়েনি, প্রথম দিন কমই থাকে, তোমরা যাও। জানোই তো, নিশ্চিন্তে যাও, তোকে একা রেখে যেতে মন সায় দিচ্ছে না। মারি বাসায় থাকলে না হয় ওকে পাঠিয়ে দিয়ে আমি তোর সাথে থাকতাম। উফ বড় আম্মু, সেসবের দরকার নেই, তুমি থাকলেও তো ব্যথা কমে না বলো। তোমার ওখানে যাওয়াটা জরুরি। ভাবি এমন একটা ক্রিটিক্যাল অবস্থা থেকে একটু সুস্থ হয়েছে, 1 মাসও তো হয়নি, আর ফুপুও তো অসুস্থ, তুমি গেলে অনেক উপকার হবে। আর কথা না বাড়িয়ে যাও, বলছিস তুই? হ্যাঁ বলছি, যাও এবার। লিপি বেগম মেয়ের মাথায় চুমু খেলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, নিচে থেকে জগ ভর্তি করে পানি নিয়ে আসলেন, ফল ফ্রুট সহ প্রয়োজনীয় সব কিছু রেখে গেলেন বেড সাইড টেবিলের ওপরে। এ কি মা, তুমি একা কেন? উষা কোথায়? ও অসুস্থ, যাবে না ও। কি এমন অসুস্থ যে যাবে না? বড় আম্মু ওকে ডাকো, কথা বলি। তার আর দরকার নেই সাদাব, ওই তো উষি আসছে। সাদাবের উদ্দেশ্যে কথাটা বলে রাফিদ, তারপর বোনের কাছে গিয়ে দাঁড়ায়। মলিন মুখখানা দেখে বুঝে গিয়েছে যা বোঝার, শুধু মাথায় হাত রেখে বলল, আমি একটু পরে চলে আসবো, ভয় পাবি না, খারাপ লাগলে কল করবি, মেহমানদের সাথে দেখা করেই চলে আসবো, চিন্তা করিস না, আর ভয় পাস না। উষা ভাইয়ের কথায় মাথা কাত করে সায় জানালো, যার অর্থ সে ভাইয়ের বলা সব কিছু মেনে চলবে। সকলে উঠে বসলো গাড়িতে। সাদাব উষার কাছে এসে বলল, আমিও চলে আসব, চকলেট খাবি? উষা দাঁত বের করে হাসলো, বলতে গেলে উষার মুখ খুশিতে চিকচিক করে উঠল। সাদাব পকেট হাতড়ে দুটো কিটক্যাট ধরিয়ে দিল উষার হাতে। বেডে এলোমেলোভাবে শুয়ে আছে উষা, প্লাজো উঠেছে হাঁটুর ওপরে, ব্যথায় কাতরাচ্ছে সে। অন্যবারের থেকে এইবারের ব্যথার যন্ত্রণা তীব্র। প্রথম দিন কখনোই এত ব্যথা করে না। উঠে দাঁড়াতেও পারছে না সে, উঠে দাঁড়ালেই কোমর থেকে পা অবধি যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে এমন লাগে। টেবিলের ওপর থেকে মোবাইল নিবে এই সুযোগও নেই। পিরিয়ডের ব্যথায় আগেও একবার সেন্সলেস হয়েছে উষা, 2 হাতে পেট জড়িয়ে ধরে আছে, দাঁত দ্বারা নিচের ঠোঁট কামড়ে ধরেছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি, ব্যথায় উহ আহ করে গুঙ্গিয়ে উঠছে বারবার। কত বেলা হয়েছে সেটাও জানতে পারছে না মেয়েটা। সাগর সবে মাত্র ঢুকেছে বাড়িতে, এখনও ড্রয়িং রুমেই আছে। সিজান ভূঁইয়ারা অফিস শেষে সবাই চলে গিয়েছে আরিশাদের বাসায়। যেহেতু বিকেল গড়িয়েছে, সাগর অগোছালোভাবে যাবে না, তাই তো ফ্রেশ হতে এলো। লিপি বেগম সিজান ভূঁইয়ার থেকে জানতে পারলেন সাগর আসবে দেরিতে। ভাবলেন উষার যদি অবস্থা খারাপ না হয় তাহলে সাগরকে বলবে সাথে করে নিয়ে আসতে। কল দিলেন সাগরকে। সাগর সবেমাত্র সিঁড়ি পেরিয়েছে, সাদাপের ঘর পেরিয়ে সামনে আসতেই দেখতে পেল উষার রুমের দরজা খোলা এবং ফুপিয়ে কান্না করার শব্দ। কপাল কুঁচকালো সাগর, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সবটা।
না, সব রুমের দরজাই তো লক করা মনে হচ্ছে, তাহলে এই রুমের দরজা খোলা কেন? একবার ভাবলো লিজা খালা, পরে আবার চিন্তা করলো বাসায় কেউ না থাকলে তো তিনি নিচতলায় নিজের রুমে থাকেন। ঠিক এই মুহূর্তে সাগরের ফোনটা কর্কশ ধ্বনি তুলে বেজে উঠল। উষা রুমের দরজার দিকে নজর স্থির রেখে পকেট থেকে ফোন বের করলো। মায়ের ফোন দেখে কৌতূহল দমিয়ে রেখে রিসিভ করলো কলটা। সালাম বিনিময় করলো দুজনেই। শুনলাম তুই নাকি বাসায় গিয়েছিস, দেখ তো যদি উষা খুব বেশি অসুস্থ না হয় তাহলে তোর সাথে করে নিয়ে আয়। কপালের ভাঁজ গাঢ় হলো সাগরের। অবাক কণ্ঠে শোধালো, তোমরা উষাকে নিয়ে যাওনি? আর অসুস্থ মানে? হ্যাঁ, উষা একটু অসুস্থ, তাই তো সাথে আসেনি। একটু দেখ তো কষ্ট করে মেয়েটা ঠিক আছে কিনা। ফোনে ব্যালেন্স না থাকায় কলটা কেটে গেল লিপি বেগমের। সাগর হ্যালো হ্যালো করে কান থেকে ফোন নামিয়ে দেখলো কল কেটে গেছে। একবার পা বাড়াতে চাইলো উষার রুমের দিকে, পরক্ষণেই থমকে দাঁড়ালো। তার পরিবার যে ধান্দাবাজ, উষার সাথে সময় কাটানোর সুযোগ করার জন্য হলেও এমন চাল চালতে পারে, আর মেয়েটাও যে ধান্দাবাজ। সাগর তাচ্ছিল্য হাসলো, পা বাড়ালো নিজের রুমের দিকে। মস্তিষ্ক এখান থেকে যেতে বললেও মন যেতে চাচ্ছে না। মন বারবার চাইছে সাগর উষার কাছে যাক। 2 কদম গিয়ে দাঁড়ালো সাগর, ভাবলো মেয়েটার অ্যাক্টিং অন্তত দেখে যায়। দরজা খুলে ভেতরে ঢুকলো সাগর। চোখ গেল বিছানায় উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকা উষার দিকে। এলোমেলোভাবে শুয়ে আছে, এক পায়ের প্লাজো হাঁটুর ওপরে তো আর একটা হাঁটুর একটু নিচে, পরনের টপস ওপরে ওঠানো। মেয়েটা যে বারবার কেঁপে কেঁপে উঠছে সাগর বুঝতে পারছে তা। জুতার শব্দ তুলে এগিয়ে গেল উষার দিকে। জুতার শব্দ পেয়ে উষা ভেবেছে বড় আম্মু এসেছে হয়তো। কান্না জড়িত ভাঙা গলায় বলল, বড় আম্মু গো। সাগরের বুকে মোচড় দিয়ে উঠল। এত কাতর স্বর সে কখনো শোনেনি। সাগরের কেমন দম বন্ধ হয়ে আসছে। চুপ করে দাঁড়িয়ে রইল সে। শুনতে চায় উষা কি বলে। বড় আম্মু, আমি আমি সত্যি মরে যাব। এই ব্যথা সহ্য করতে পারছি না, আমি বাঁচব না। উষা এইটুকু কথা বলতে হাঁপিয়ে উঠছে। সাগর নিশ্চুপ, কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে উষার দিকে। উষা আবার বলল, দয়া করে সকালের মতো বলো না। বিয়ে আর বাচ্চা কাচ্চা হলে এসব ভালো হয়ে যায়। তোমার ছেলের সাথে আমার কখনোই সংসার হবে না। এসব না বলে এবার আরও ভালো একটা ডক্টর দেখাও, আমি মারা যাচ্ছি। সাগর উষার মাথার কাছে বসলো। বিছানায় লাল দাগ স্পষ্ট দেখতে পেল সে। বুঝতে বাকি নেই তার ঘটনা কি। মনে মনে নিজের নিকৃষ্ট চিন্তার জন্য নিজেকেই ধিক্কার দিল সে। কলিজা জ্বলছে তার, বুকে চিনচিন ব্যথা করছে। হাত রাখলো উষার কপালে। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল উষা। তীব্র ব্যথার যন্ত্রণায় খেয়ে হারিয়ে পড়ে থাকা মেয়েটা বুঝল না তার পাশে কে বসেছে। কপালে হাতের স্পর্শ পেয়ে ফুপিয়ে কেঁদে ওঠে উষা। জানো জানো, আমি মরে যাচ্ছি, তোমাকে কল করার শক্তিটাও পাচ্ছি না আমি। সাগর উষার মাথাটা নিজের উরুর ওপরে এনে রাখল। উষার চোখ বন্ধ, শীতল কণ্ঠে বলল, আমি বড় আম্মু নয়, আমি তোর সাগর ভাই। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই ঝট করে চোখ মেলে তাকায় উষা। অনুভব করে সাগর ভাইয়ের কোলে তার মাথাটা রাখা। মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সাগর ভাই। উষা অবাক দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। সাগর দেখল উষার অশ্রুসিক্ত লালচে হয়ে ফুলে ওঠা চোখ জোড়া। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল সাগরের দ্রুত বেগে ছুটে চলা হৃৎপিণ্ডটা। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল উষার দিকে। উষা মাথা তুলে সরে আসতে চাইল। শরীর তার নিষ্প্রাণ হয়ে গেছে। উষার মতিগতি বুঝতে পেরে সাগর উষার কোমর জড়িয়ে ধরে টেনে আরও কাছে নিয়ে আসে। মাথাটা আগের ন্যায় কোলে রেখে কণ্ঠে কমলতা এনে নমনীয় ভঙ্গিতে শোধালো, বাসায় তো কেউ নেই, এই সময়ে প্রপার কেয়ার কিভাবে নেয় আমার জানা নেই। এই অবস্থাতে আমাকে কি করতে হবে, কি করলে তুই একটু বেটার ফিল করবি বা ব্যথাটা একটু কমবে? উষা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। নিজের দিকে এত শান্ত দৃষ্টিতে সাগর ভাইকে কখনো তাকাতে দেখেনি সে। উষাকে হতভম্বের মতো তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলেও কমল কণ্ঠেই বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? কিভাবে হেল্প করব বল আমাকে। উষা লজ্জা পেল। হাজার হোক ছেলে মানুষ তো, এমন একটা বিষয় নিয়ে এভাবে ওপেনলি কথা বলতে লজ্জায় লাগছে তার। স্বামী স্ত্রী হলেও তো ওদের সম্পর্কটা স্বাভাবিক না। উষার হাঁসফাঁস অবস্থা দেখে সাগর মুখ লুকিয়ে হালকা মুচকি হাসি দিল। তারপর উষাকে স্বাভাবিক করার জন্য বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই। আর 10-12টা বিবাহিত দম্পতিদের মতো যদি আমাদের সম্পর্কটা স্বাভাবিক হতো তাহলে তোকে এত লজ্জা পেতে হতো না। এটা নর্মাল বিষয়, ন্যাচারাল প্রক্রিয়া। এতে এত লজ্জা আর আমার সামনে অস্বস্তিতে ভোগার কোনো মানেই নেই। হাজার হলেও আমি তোর হাজবেন্ড। ইনসিকিওর ফিল না করে সঠিক প্রক্রিয়া বল আমাকে, একদম লজ্জা পাবি না।
উষা অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, কি করব বল এখন, বল আমাকে। হট ওয়াটার ব্যাগ নিয়ে আসেন, পানি ভরে। আর না থাক, আর কি, ওয়াশরুম যেতে হবে, যাওয়া দরকার, অবস্থা সিরিয়াস, বেডশিট চেঞ্জ করতে হবে, আগে ওয়াশরুমে যা, আমি ব্যাগ আনছি। সাগর কোল থেকে উষার মাথাটা সরিয়ে উঠে দাঁড়ালো। উষা আবারও নিষ্প্রাণ হয়ে পড়ে রইল বিছানায়। চল ওঠ, আমি ওয়াশরুমে দিয়ে আসছি। উষা উঠে বসলো, কিন্তু সমস্যা তো ওই একটাই, সে তো ঠিকভাবে দাঁড়াতে পারছে না। দাঁড়াতে পারলে তো হেঁটে এসে ফোন নিয়ে কলই করতে পারত। সাগর উষাকে বসে থাকতে দেখে বুঝলো মেয়েটা হাঁটতে পারছে না। কাছে এসে দাঁড়ালো সাগর, লম্বা একটা শ্বাস টেনে কোলে তুলে নিল উষাকে। আকস্মিক এমন হওয়ায় উষা ভড়কে গেল। সাগরের কোলে উঠেছে, এই কথাটা ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। এখন অসুস্থ না থাকলে নিজের গায়ে চিমটি কেটে দেখতো এটা বাস্তব নাকি স্বপ্ন। দুই চোখ খিচে বন্ধ করে রেখেছে উষা। নিজের তাল সামনে রাখতে দুই হাতে আঁকড়ে ধরে আছে সাগরের গলা। তীব্র ব্যথার কারণে এই প্রথমবারের মতো সাগরের এত কাছে এসেও কিছু অনুভব করতে পারছে না। উষা স্বাভাবিক থাকতে পারলেও সাগর স্বাভাবিক নেই। হৃৎপিণ্ডের গতিবিধি বেড়েছে হাজার গুণে, শরীর ঘামছে তার, ঢোক গিলল সে। কোনো মতে উষাকে ওয়াশরুমের ভেতরে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে দাঁড় করায়। উষার দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে শোধালো, প্রয়োজনীয় কিছু লাগবে? উষা মাথা নেড়ে জবাব দিল, টেবিলের ওপর থেকে প্যাকেটটা দিবেন প্লিজ। সাগর হাত বাড়িয়ে প্যাকেটটা নেয়, নামটা ভালো করে মনে রাখে সে। তারপর মাথা নিচু করে উষার হাতে দেয়, কিছুটা গম্ভীর গলায় বলে, আমি হট ওয়াটার ব্যাগটা নিয়ে আসছি। আমি রুমে আসলে দরজায় নক করব, আর দরজা লক করার দরকার নেই। উষা শুধু মাথা নাড়ে। সাগর রুম থেকে বের হয়ে আসে, দমটা তার আটকেই যাচ্ছে, শরীর কাঁপছে। হাজার হোক, পুরুষ মানুষের মন এই প্রথম কোনো মেয়েকে এভাবে কোলে নিয়েছে। সাগর নিজের দিকে লক্ষ্য করলো, সাদা শার্টটার হাতা আর পেটের দিকটায় ব্লাড লেগেছে কিছুটা। সাগর কিচেনে গিয়ে চুলায় গরম পানি বসিয়ে দিয়ে চলে গেল নিজের রুমে। শুধু ড্রেসটা চেঞ্জ করে নেয়। এই যে নিজের জামা নষ্ট হলো, সাগরের কেন জানি আফসোস লাগছে না, বা একবারের জন্য উষাকে কোলে তুলতে ঘেনা লাগেনি। উষা না দেখলেও সে তো দেখেছিল উষার অবস্থা। নারীদের প্রতি সম্মানটা তার বেড়ে গেল হাজার গুণে। নারীরা এই ছোট্ট জীবনে কত কষ্ট করে। সাগর ভাবলো, এই ব্যথা যদি এতটা সিরিয়াস হয়, তাহলে বাচ্চা জন্মদানের সময় নারীদের যে ব্যথাটা ওঠে সেটা কতটা ভয়ঙ্কর হয়। সাগরের বুকে মোচড় দিয়ে উঠল। সারা জীবন নারীদেরকে নিয়ে শুধু মজাই করে গিয়েছে, কাছ থেকে কখনো তাদের দুঃখ দেখা হয়নি, তাদেরকে কখনো বুঝতে চেষ্টা করেনি। নারীরা মায়ের জাত, এই মায়ের সাথে কত রাগারাগি, কত অভিমান। সাগর ফোন হাতে নিল, কল লাগালো নিজের মাকে। বড্ড খারাপ লাগছে আজকে তার, দমটা যেন বেরিয়ে আসতে চাইছে। অপর পাশ থেকে মায়ের মিষ্টি ভালোবাসা মিশ্রিত সুর অনুভব করতে পেরেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। হাসি মুখে সালাম দিল মাকে। লিপি বেগম উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, বাবু কই রে তুই, এখনো এলি না কেন? এখানেও তো ঝামেলা হয়েছে রে, কি রে, কথা বলছিস না কেন? উষার কি অবস্থা, অবস্থা কি বেশি খারাপ? চলে আসবো আমি। সাগর নিঃশব্দে হাসলো। মায়েরা কত অদ্ভুত, কত অদ্ভুত জাতি এরা। মা জাতি এমন এক জাতি যারা নিজের মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও চিন্তা করবে আমার সন্তান ভালো থাকবে তো। মা শোনো। লিপি বেগম চুপ হয়ে গেলেন। নিজের ছেলের মুখে এমন আদুরে ডাক শোনা হয় না কতকাল, এমন ব্যাকুল স্বর শোনে না কতদিন। বল, শুনছি। নেহাল আমাকে সবটাই জানিয়েছে। তখন উষার রুমে ছিলাম বলে মেসেজ দেখিনি, এখন দেখে নিয়েছি। আমি আসতে পারছি না মা, আমি খুবই দুঃখিত। তোমরা থাকো, পরিস্থিতি সাধারণ হলে আইসো। আপাতত আমি বাসায় আছি, আর উষা ভালো আছে। আপাতত বলো হট ওয়াটার ব্যাগটা কোথায়? লিপি বেগম অবাক হলেন ছেলের কথা শুনে, সাথে এও বুঝলেন মেয়ে দারুণ অসুস্থ হয়েছে, কিন্তু কোথাও একটু শান্তি লাগছে। অসুস্থতায় নিজের ভালোবাসার মানুষের সেবা যত্ন পেলে মনটা খুশিতেই ভালো হয়ে যায়। মনে মনে সিদ্ধান্ত নিলেন আজকে কেউই বাড়িতে ফিরবেন না। ছেলেকে বলে দিলেন কোথায় রাখা আছে ব্যাগটা। তারপর বিদায় নিয়ে কল কাটলেন। পাশ থেকে নাবিলা ভূঁইয়া, তুবা, আলিফ, রাফিদ, সাদাব জিজ্ঞাসা করলো, কি বলল সাগর? লিপি বেগম কিছু না বলে নাবিলা ভূঁইয়াকে বললেন, আপা আজকে রাতে যদি আমরা সপরিবারে আপনার বাড়িতে থেকে যাই কোনো অসুবিধে হবে আপনার? বড় ভাবির এহেন কথায় মুখ কালো করলো নাবিলা ভূঁইয়া। থমথমে গলায় বলল, সে কি ভাবি, কি বলছো এসব?
আমি কি একবারও বলেছি তোমাদের চলে যেতে? আগে থেকেই তো কথা, আজকে তোমরা থাকবে আমাদের বাসায়। লিপি বেগম খুশি হলেন, উষ্ঠে হাসি ফুটিয়ে বললেন, আজকে আমরা কেউ বাসায় যাব না। রাফিদার সাদাব কারণ জিজ্ঞাসা করতেই তিনি বললেন সবটা। সবাইও বুঝলো এটাই ঠিক আছে, থাকুক একসাথে আজকে। সাগর ড্রেস পাল্টে ব্যাগ হাতে আবার আসে উষার রুমে। ওয়াশরুমের দরজায় নক করে কয়েকবার। উষা কোনো মতে শব্দ করে, আসুন। সাগর তড়িঘড়ি করে ঢুকে ওয়াশরুমে, পাচাকোলা করে কোলে তুলে নেয় আবার। উষার চোখ বন্ধ, মুখটাও মলিন হয়ে যাচ্ছে। সাগর বুঝলো সেন্সলেস হয়ে যাবে। দ্রুত বেডের সাথে হেলান দিয়ে বসায় উষাকে। পেটের ওপরে ব্যাগটা রেখে বলে, এখন কম লাগছে? উষা মাথা নাড়ায়, মানে কমেনি। সাগর আবারও নিচে এলো, প্লেটে ভর্তি করে ভাত তরকারি নিয়ে আবারও আসে ওপরে। উষাকে জোর করে খাইয়ে বিছানায় শুইয়ে দিল। উষার বড় দুঃখের দিন আজকে। ভালোবাসার মানুষটার এত কাছে এসেও যে কিছুই অনুভব করতে পারছে না। সেই ছোট্ট সময়টাতে সাগর ভাইয়ের হাতে খেয়েছিল, আবার আজকে যখন সেন্সে আসবে তখন হয়তো এসব ভেবে লজ্জা পাবে উষা। সাগর উষাকে রুমে রেখে নিচে এলো, কাছাকাছি একটা ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ নিয়ে নিল। সাথে উষা যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে সেটাও নিয়ে নিল কয়েক প্যাকেট। সাগর গুগল ঘেটে দেখেছে এই সময়টাতে ডার্ক চকলেট খাওয়া অনেক উপকার, ব্যথা কমে। একটা সুপার শপে ঢুকে 2 হাত ভর্তি চকলেট নিয়ে নিল। বাসায় আস্তে আস্তে এসার আজান দিয়ে দিল। উষাকে দ্রুত ওষুধ খাইয়ে দিল সাগর। উষা নিথর দেহ নিয়ে পড়ে আছে বিছানায়, ব্যথায় বারবার আর্তনাদ করে উঠছে। সাগরের এসব সহ্য হচ্ছে না। আল্লাহ নারীদেরকে এত কষ্ট কেন দেন? একটা ডার্ক চকলেট উষার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পুরোটা খাবি এখন। উষা বড় বড় চোখ করে চাইল সাগরের দিকে। পুরোটা চকলেট সে এখন একা খাবে, কিছুতেই খেতে পারবে না। মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল উষা। সাগর তা দেখে কিছুটা শাঁসিয়ে বলল, আমি নিজে রুমে যাচ্ছি জামা কাপড় আনতে, তোর ওয়াশরুমটা ইউজ করব। বলা তো যায় না কখন কি হয়। আর তুই বসে বসে চকলেট চিপস খাবি। উষা চোখ মেলে চাইল এক পলক, তারপর আবারও কিছু মনে পড়ার মতো করে ঝট করে মাথা ঘুরিয়ে বলে, কিন্তু ওয়াশরুমে তো ময়লা। সাগর কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। সময় কেটেছে অনেক, এখন রাত 11টা বাজে। নামাজ আর গোসল ব্যতীত বাকিটা সময় সাগর উষার কাছেই ছিল। বাবা চাচুরা কল করে জানিয়েছে ঝামেলার জন্য আসতে পারবে না ওনারা। উষা বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, আর সাগর তা বেলকনিতে দাঁড়িয়ে হজম করছে। কতবার বলল চল এখনই যাই ডক্টরের কাছে, মেয়েটা রাজি হলো না। আর যাবেই বা কি করে, যে কোমর ব্যথা। সাগরের ভাবনার মাঝেই নেহাল কল দিল, মামা তুই তো বাসায় একাই আছিস, আর শোন আমার বোনটা কিন্তু একা ঘুমাতে পারে না, তুই একটু সঙ্গ দিস কিন্তু। পাশ থেকে গালিব বলে, ও আর কি সঙ্গ দিবে নেহুল্লা, হালাই নিজেই তো একটা ভূত, আমি হলে আলাদা ব্যাপার ছিল। সাগর শুনল কথাটা, কপালে ভাঁজ ফেলে জানতে চাইল, তোর কি কথার মধ্যে বাম হাত ঢোকাতেই হয়? গালিব হেসে হেসে বলল, হে 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 ভাই, তুই আমার হাতের দিকে নজর দিস না। খালি বাড়িতে তোর নজর যে অন্য কিছুতে, সেটা হচ্ছে আসল কথা। গালিবের কথা শুনে খুক খুক করে শুষ্ক কাশি দিল নেহাল। সাগর চোয়াল শক্ত করলো। নেহাল গালিবের পিঠে চাপড় মেরে বলল, সব কিছুতে ফাজলামি না। সাগর ফোন কেটে দিল, পা চালিয়ে এসে দাঁড়ালো উষার কাছে। তারপর মাথায় হাত রেখে বলল, আমি আমার রুমে যাচ্ছি, দরজা লক করব না আমি। তুই নিজেও করিস না, কিছু লাগলে কল করবি। খারাপ লাগা বা ব্যথা বাড়লে আমাকে খবর দিবি, বুঝলি? তারপর বালিশের কাছে ফোনটা রেখে বলল, এই যে ফোনটা। সাগর কথা শেষ করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো সামনে। উষা পিছু ডাকলো, ব্যথাতুর কণ্ঠে বলল, আমি একা ভয় পাই অনেক। এমনিতেই রাতে ঘুম হবে না, একা হলে আরও ঘুমাতে পারবো না। আপনি বরং এখানেই শুয়ে পড়ুন। মেয়েটা হুঁশে থাকলে হয়তো কখনোই এমন কিছু বলতো না। সাগর বাঁকা হাসলো, মনে মনে তো সে নিজেই তাই চাইছিল। সাগর চুপ করে বসে আছে উষার পাশে। উষাকে এভাবে ছটপট করতে দেখে আর সহ্য করতে পারল না সাগর। লাইট অফ করে দিল, শুয়ে পড়ল উষার পাশে। উষার চোখে ঘুম নেই। রাত বাজে 12টার ওপরে, এখনও ঘুমাচ্ছে না। অগত্য আর সহ্য করতে না পেরে সাগর নিজের সাথে আগলে নেয় উষাকে, জড়িয়ে ধরে উষার মাথা রাখে নিজের বুকের ওপরে।